পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় ও বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ লাইভ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বিস্তারিত সংবাদ দেখতে। অন্নপূর্ণা যোজনা নিয়েই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোন বিরাট চমক অপেক্ষা করছে রাজ্যের মহিলাদের ভাগ্যে? হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা তৃণমূল। তহবিলের কয়েকশো কোটি টাকা কার? আদালত যা বলল, প্রবল চিন্তায় কালীঘাট। 21শে জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই না পুলিশের। কেপ ভার্দে ছিটকে দেবে আর্জেন্টিনাকে, কাপ জিতবে পর্তুগাল, ফের তুকতাক ঘনার ওঝার। 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। ভোটের ফলে ভয়ঙ্কর গরমিল, বদলানো হয়েছে রেজাল্ট, প্রধান বিচারপতির কাছে মারাত্মক অভিযোগ। এত বিপুল সম্পত্তি, জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে প্রচুর দলিল, চক্ষুস্থির পুলিশের এবার বড় পদক্ষেপ। সভামঞ্চ থেকে হুমায়ুন কবিরের শটা ভাঙা মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেপ্তার 3 AJUP নেতা। মোদী মন্ত্রিসভায় বিরাট রদবদল, আসছে 9 নতুন মুখ, সরানো হচ্ছে 6 জনকে। বাংলা থেকেও এক মন্ত্রী। ও আমার মতো ঘুমায় না, মোদীকে ভোরবেলা ট্রাম্পের ফোন করতে চাওয়ার অজানা কাহিনী শোনালেন মার্কিন রাষ্ট্রদূত। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে নিয়ম, পেট্রোল ও ডিজেল নিয়ে নয়া নির্দেশ জারি কেন্দ্রের। গুলি নিয়ে বিজেপি নেতার বাড়িতেই কথা বলতে গেলেন 4 যুবক, গ্রেপ্তার। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। চীনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প, উদ্বিগ্ন দিল্লিকে কি বার্তা দিল বেজিং? জল আটকালে হাত কেটে নেব, ভারতকেই চরম হুঁশিয়ারি পাক মন্ত্রী। মাসে 6,000 থেকে 5 লক্ষ পর্যন্ত সুবিধা, এই 9টি সরকারি প্রকল্পে আবেদন করলে আপনার পরিবারও পেতে পারে বড়সড় সুবিধা। টিকটকার প্রেমিক ইসারুল মোল্লার পাল্লায় পড়ে ধর্মান্তরিত অনিকা, 6 মাসের পথেই ভিখারি। সম্পারানি থেকে খাজিদা বনে যাওয়া বগুড়ার তরুণী। প্যান কার্ডের ছবি বা সই বদলাতে চান, ঘরে বসে বসেই হবে, জেনে নিন সহজ উপায়। বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কি করলে এই বিপদে পড়বেন এক নজরেই সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি। হারহিম হলদিয়া ন্যাপথা পাইপ লাইন ফেটে আগুনের তাণ্ডবলীলা, মুহূর্তেই ঝলসে গেলেন একাধিক। ফলতার পুষ্পার ডেরায় 60টি দলিল, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিপুল সম্পত্তির উৎস খুঁজছে সিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাজ্যের নারীদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, আগামী সম্ভাব্য বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবেই অন্নপূর্ণা যোজনার নাম সূচনা করতে চলেছে। এর প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,5 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি আর্থিক সহায়তার টাকা পৌঁছে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে এই প্রকল্প চালু হওয়াকে রাজ্যের নারী কল্যাণের ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসেবেও দেখছে ওয়াকিবহল মহল। নেতাজি ইন্ডোর মেগা আয়োজন, মুখ্যমন্ত্রীর এই মেগা কর্মসূচিকে ঘিরে নবান্ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 12,000 মহিলার উপস্থিত থাকার কথাও রয়েছে। উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজে বেশ কয়েকজন মহিলার হাতেই প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার অর্থ তুলে দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। একই সঙ্গে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। 1,5 লক্ষ নারীর আর্থিক সুরক্ষা। রাজ্য সরকারের অন্দরমহলের খবর অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরাঞ্চলের পিছিয়ে পড়া ও সাধারণ পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তোলা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পাওয়ার ফলে মহিলারা তাদের দৈনন্দিন ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের মতো করে সঞ্চয় বা ছোট ব্যবসার কথাও ভাবতে পারবেন। নবান্নে এই শীর্ষ আধিকারিক জানান, এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে একযোগেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই রেকর্ড রাজ্যের নারী ক্ষমতায়নের রূপরেখায় বদলে দেবে। নবান্নের প্রস্তুতি তুঙ্গেই প্রশাসনিক স্তরে যাতে টাকা পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা ব্যাংকিং জটিলতা তৈরি না হয়, তার জন্য অর্থ দপ্তর ও ব্যাংকগুলির সাথে ইতিমধ্যে সমন্বয় বৈঠক সেরেছে প্রশাসন। বুধবার এই মেগা ইভেন্টে সফল করতেই নিরাপত্তা থেকে শুরু করে যাতায়াত সব ব্যবস্থার উপর কড়া নির্দেশ রাখা হচ্ছে, নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবে অন্নপূর্ণা যোজনার এই আনুষ্ঠানিক দিনক্ষণ সামনে আসতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক রাজকীয় মঞ্চ থেকে রাজ্য জুড়ে হতে চলেছে নারী কল্যাণের এক নতুন অধ্যায়।
অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দিষ্ট তালিকা অনুসারে এই মামলার শুনানি হবে। এরপরেই দলের বেশিরভাগ বিধায়ক বিদ্রোহী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মাত্র কয়েকজন বিধায়ক ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিদ্রোহী শিবির নিজেদের আসল তৃণমূল বলেই দাবি করেছে। উভয় শিবির এই সংগঠনের নতুন পদাধিকারী নিয়োগ নেই নির্বাচন কমিশনে পাঠিয়েছে, ফলে প্রশ্নের মুখে জোড়াফুলের নেতৃত্বভার। এইসবের মধ্যে এই সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। বিদ্রোহীরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট জানিয়ে উদ্বিগ্ন কালীঘাটপন্থীরা এই পরিস্থিতিতেই ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদন সোমবার মামলার নথি হাতে পেয়েছেন, ফলে বৃহস্পতিবারের আগে মামলার শুনানি শুরু হলে তা অত্যন্ত অসুবিধা হবে। তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট মোট 440 কোটি টাকা জমা রয়েছে। আপাতত সেই অ্যাকাউন্টগুলোতে লেনদেন বন্ধ। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি আয়োজন নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ওই এলাকায় যে কোনো রাজনৈতিক জনসভার অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনের আগেই। এর জেরেই দীর্ঘদিনের পরিচিত ওই ভেন্যু শহীদ দিবস পালন আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল, তবে সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছে, ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় আগের ফৌজদারি বিধির 144 ধারা সমান বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা কার্যকর রয়েছে। এই আইনের আওতায় ওই এলাকায় জনসমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই সিদ্ধান্তের পর কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালনের জন্য বিকল্প স্থান খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও খবর। ফলে এই বছরের 21শে জুলাইয়ের কর্মসূচিটা কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের সূত্রপাত রবিবারে পুলিশের অনুমতি মেলার আগেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে জায়গা মাপতে দেখা যায় কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেন সহ দলের কয়েকজন নেতাকেই। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। সোমবার বিধানসভায় বিষয়টি নিয়েই কড়া প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুণালদের কটাক্ষ করেই তিনি বলেন, ফিতে মাপতে গিয়েই চলে গিয়েছেন, কোথায় সভা করবেন বলে দেব। একই সঙ্গে তার খোঁচা, আপনাদের সভায় অনেক লোক হবে, লক্ষ লক্ষ ব্রিগেডে চলে যান, গিয়েছিলেন তো একবার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করে মাপজোক করার অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। এরপর মঙ্গলবার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবসের সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন লালবাজার। বিশ্বকাপ এলেই মাঠের বাইরে অন্য এক প্রতিযোগিতা শুরু হয়। কে কত বড় ভবিষ্যৎবাণী করতে পারেন সেই দৌড়ে পুরনো মুখ ঘানার বিতর্কিত আধ্যাত্মিক গুরু নানা কওয়াকু বোনসাম আবারও এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা শুনে আর্জেন্টিনা সমর্থকদের ভুরু কুঁচকেছে আর পর্তুগাল অনুরাগীদের মুখে ফুটেছে হাসি। বোনসামের দাবি, শেষ 32-এ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই হারিয়ে দেবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। শুধু তাই নয়, তার ঘোষণা, এবারের ট্রফি নাকি লেখা আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামে। নিজের সমাজ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বোনসামের দাবি, আর্জেন্টিনার শিরোপা রক্ষার স্বপ্ন শেষ হয়ে যাবে কেপ ভার্দের বিরুদ্ধে নকআউট ম্যাচেই। তার কথায় আফ্রিকার দেশটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটাবে। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, এই বিশ্বকাপ পর্তুগাল আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, ওরা ট্রফি জিতবে। ফুটবলের কৌশল, পরিসংখ্যান বা ফর্ম নয়, বোনসামের ভরসা বরাবরের মতো অলৌকিক শক্তি। ফলে এই ভবিষ্যৎবাণী যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলা বাহুল্য। এই প্রথম নয়, ইংল্যান্ড ঘানা ম্যাচের আগেই বোনসাম প্রকাশ্যে দাবি করেন হ্যারি কেনের ওপর তিনি অভিশাপ দিয়েছেন যাতে ইংল্যান্ড অধিনায়ক গোল করতে না পারেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি কেন? পরে অবশ্য ইউটার্ন নিয়েই বোনসাম জানান তিনি অভিশাপ তুলে নিয়েছেন। এমনকি মজার ছলেও বলেন, হ্যারি শত্রু নয়, আমার একটি সন্তান রয়েছে, খুব শিগগিরই তার নাম হ্যারি কেন রাখবো। ব্যাস, তারপর থেকেই সমাজ মাধ্যমে তার রেকর্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, দেখো, আগেরবার মিলেছিল, এবার অনেকের মন্তব্য ম্যাচের ফল ভবিষ্যৎবাণী নয়, নিছক কাকতালীয়। বোনসামের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দুই শিবির তৈরি হয়েছে। একদল সমর্থক বিষয়টিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছে। অন্যদের বক্তব্য, হ্যারিকেনের ঘটনার পর অন্তত তার কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া কঠিন। অন্যদিকে কেপ ভার্দের আত্মবিশ্বাসও তলানিতে নয়। গ্রুপ পর্বে আরও শক্তিশালী স্পেনকে রেখে দিয়েছে। সেই পারফরমেন্সের পর অনেক নিরপেক্ষ সমর্থকও মনে করছেন আফ্রিকার দল কড়া টক্কর দিতে পারে। যদিও ময়দানে নেমেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সম্পূর্ণ স্তরের চ্যালেঞ্জ অন্য স্তরের।
নতুন হার অনুযায়ী জোন এ অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 10,558 টাকা, যা দৈনিক 406 টাকার সমান। জোন বিতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। রাজ্য শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। আগামী 1 জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রেও কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন মজুরি কাঠামো রাজ্য জুড়ে দুটি জোন এ এবং বি ভিত্তিক কার্যকর হবে। জোন এ আওতায় রয়েছে পুরসভার এলাকা, নোটিফাইড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে জোন বিতে রাজ্যের বাকি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হার অনুযায়ী জোন এতেই অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 10,558 টাকা, যা দৈনিক 406 টাকার সমান। জোন বিতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। অর্ধদক্ষ বা সেমি স্কিল্ড শ্রমিকদের ক্ষেত্রেও জোন এতে মাসিক ন্যূনতম বেতনের 11,615 টাকা এবং জোন বিতে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। দক্ষ বা স্কিল্ড শ্রমিকদের জন্য জোন এতে ন্যূনতম মজুরি 12,777 টাকা এবং জোন বিতে 11,807 টাকা। অন্যদিকে অন্তত দক্ষ ও হাইলি স্কিল্ড কর্মীদের জন্য জোন এতেই মাসিক ন্যূনতম মজুরি 14,054 টাকা, জোন বিতে 12,990 টাকা নির্ধারণ করা হয়েছে। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, অটোমোবাইল গ্যারেজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুরিয়ার পরিষেবা, হোটেল, রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প সহ মোট 31টি নির্ধারিত শিল্প ও পরিষেবার ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, প্রতিদিন 8 ঘন্টা কাজ এবং সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা বজায় রেখেই এই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। নির্বাচনী ফলাফল অন্যায়ভাবে বদলের মারাত্মক অভিযোগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর এর মাধ্যমে নির্বাচনী ফলাফল অন্যায়ভাবে বদলে ফেলা হয়েছে, এমনকি একগুচ্ছ মারাত্মক অভিযোগে প্রধান বিচারপতির দ্বারস্থ ইন্ডিয়া জোট প্রধান বিচারপতি সূর্যকান্তকে এই চিঠি মঙ্গলবার নির্দলীয় সাংসদ কপিল সিব্বল সহ জোটের 23টি দলের নেতারা চিঠি লিখলেন প্রধান বিচারপতি সূর্যকান্তকে। চিঠির মূল বিষয়বস্তু হল গণতান্ত্রিক ও সাংবিধানিক সব ব্যবস্থার সংস্থার উপর ভরসা হারিয়ে বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। বিরোধী শিবির বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার নামেই বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কাজে লাগানো হয়েছে নির্বাচন কমিশনকেই। তাই প্রধান বিচারপতি পুরো বিষয়টি খতিয়ে দেখুন, এমন আবেদন রাখা হয়েছে প্রধান বিচারপতির লেখা চিঠিতে। স্বাভাবিকভাবে এই ঘটনায় জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তকে লেখা এই দীর্ঘ চিঠিতে বিরোধী ইন্ডিয়া জোট তাদের আশঙ্কার কথা বলেছেন। তোপ দেখেছে নির্বাচন কমিশন এবং থেকে শুরু করে দেশের অন্যান্য স্বশাসিত সংস্থাগুলি বর্তমানে শাসক দলের ইশারায় চলছে। তাদের নিরপেক্ষ সম্পূর্ণভাবেই ধ্বংস হয়ে গিয়েছে নিরপেক্ষতা। বিরোধীদের অভিযোগ, বিরোধী ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় অভিযোগ হলো এসআইআর নিয়ে। চিঠিতে অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে। এসআইআর এর মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকেই ছেঁটে ফেলা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। বিরোধীদের দাবি, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই কাজ করছে শাসক দল। বিরোধীদের হারাতেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করেছে শাসক দল। ভোটের ফলাফল জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি বলেও দাবি বিরোধী ইন্ডিয়া জোটের চিঠিতে। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান তাদের। এখন দেখার 23টি বিরোধী দলের ওই চিঠির পর তাদের প্রধান বিচারপতি তথা সুপ্রিম কোর্টের বিষয়ে কী পদক্ষেপ নেয়। বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হওয়ার পরদিন গত বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরাট সম্পত্তির হদিশ পেল পুলিশ। প্রচুর টাকা কড়ি ও জমি জমা রয়েছে সেই স্বঘোষিত পুষ্পার তার নাম স্ত্রীর নামে। মনে রাখতে হবে, গুন্ডা দমন বিলে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে সংস্থান রয়েছে। আগেই গ্রেপ্তার হয়েছে ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, যারে জড়িয়েছেন তার স্ত্রীও। আর এবার স্বস্তিক ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রের দাবি, নামে বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার পুষ্পা ও তার স্ত্রী। হদিশ মিলেছে প্রায় 60টিরও মতো দলিলের। পুলিশের দাবি, ফলতা দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা জুড়ে রয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি। ইতিমধ্যে সেই সব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে এছাড়াও বেনামেও বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে তাদের। গত 16 মে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে এবং তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ র্যাফের সামনে প্রবল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে পুষ্পা বাহিনী। যদিও পুষ্পা বাহিনীর সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকেই কড়া
কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেন সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও। এরপর গতকাল বিধানসভা থেকেও পাশ হয়েছে গুন্ডা দমন বিল নিয়ে বলতে গিয়ে ফের গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা যায় তার মুখে। সোমবার বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল। এই আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আজ পেলে এবার ঘটনা ঘটার আগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়াও যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রেও গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে আরেকটি বিলে। এই বিল পাশের কয়েক ঘন্টার মধ্যেই জাহাঙ্গীরের এই সব বেহিসাবি সম্পত্তির হদিশ। এই সব তিনি অর্জন করলেন কিভাবে, স্থানীয়দের অভিযোগ। এই বিপুল পরিমাণ জমি টাকা তোলাবাজি করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবার গুন্ডামি করলে তার নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তাদের কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ দায় আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করতে গিয়ে ছত্রছাত্রী সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাহাঙ্গীর ও তার স্ত্রীর সেই সব সম্পত্তি নিয়ে কি করবে প্রশাসন, উত্তর মিলবে শিগগিরই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সভামঞ্চে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সোমবার বিধানসভায় এ নিয়ে বিধায়ককে এক হাত নেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি নিশ্চিত করবেন এটাই তার শেষ ধরনের বক্তব্য। তবে বিষয়টি এখানেই থেমে নেই। আগের দায়ের হয়েছে জোড়া এফআইআর, তার ভিত্তিতে এবার সভার আয়োজকদের গ্রেপ্তার করা হলো। হুমায়ুন কবিরের সভার আয়োজকদের মূলত গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন রেজিনগরের আমজনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা সহ কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমান। মুর্শিদাবাদের 74 নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন হুমায়ুন। গত 26শে জুন রেজিনগরের এক সভায় হুমায়ুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মুর্শিদাবাদের আস্ফলনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন সেটাভাঙা মার শুরু করবে যে আপনাদের পতাকা ধরার লোক থাকবে না। পরে আবার 27 জুনের পর এক সভা থেকে পুলিশের উদ্দেশ্যেই চরম গালমন্দ করেন হুমায়ুন। তার এই বক্তৃতাকে কেন্দ্র করে দুটি থানায় পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। দুটি থানায় শক্তিপুর থানায় এবং একটি অন্যটি রেজিনগর থানায়। দুই ক্ষেত্রে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ দায়ের করেছে শক্তিপুর থানায়। এবং এফআইআর অনুযায়ী 27শে জুন সন্ধ্যা 6:40 নাগাদ একটি ফেসবুক ভিডিও পুলিশের হাতে আসে। অভিযোগ, সেই ভিডিওতে হুমায়ুন কবির পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক এবং ইচ্ছাকৃতভাবে অবমাননাকর মন্তব্য করে। পরে প্রাথমিক তদন্তে জানা যায় যে 8ই মে শক্তিপুর থানার গড়দুয়ারা ঘাট সংলগ্ন বিজয় সমাবেশে তিনি এই বক্তব্য রেখেছিলেন। পুলিশের দাবি, তার এই বক্তব্য জনশৃঙ্খলা নষ্ট করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতেও প্রভাব ফেলতে সক্ষম। অন্যদিকে রেজিনগর থানায় এফআইআরের অভিযোগের ভাষা আরও কড়া। সেখানে বলা হয়েছে 26শে জুন কাশীপুর হাটতলায় আয়োজিত এক জনসভায় হুমায়ুন কবির এমন বক্তব্য দেন যা একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের, রাজনৈতিক দল এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে। উল্লেখ্য, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, হুমায়ুন যদি সেটা ভেবে থাকেন তাহলে মূর্খের জঘন্যতেই রয়েছে। এনাফ ইজ এনাফ, মুখ দুর্মুখ বন্ধ করার দাওয়াই তার কাছে আছে। একই সঙ্গে উল্লেখ করেন, এ ধরনের লোককে সবক শেখানোর সময় এসে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনেও শুভেন্দু বলেন, আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী না। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে এতদিন যা খুশি করেছেন।